নাম এফ এম বাকাবিল্লা, আমার নিকনেম রাসেল। আমি নেটওয়ার্ক সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছি। জাস্ট আমরা কিছু কথা বলবো যেগুলো হয়তো সবার জন্যই একদম খুব যে নতুন তা না, যেহেতু আমরা সবাই আইটিতে আছি। কম বেশি সবাই আইটি নিয়ে পড়াশোনা করছি বা কাজ করছি, সেক্ষেত্রে আমরা এগুলো জানি। তারপর আমি জাস্ট ছোট্ট ছোট্ট করে কিছু জিনিস বলে যাই যেগুলো হয়তো আমাদের যদি মনে হয় যে না, কেন আমরা সাইবার সিকিউরিটি, সাইবার থ্রেট বা ইথিক্যাল হ্যাকিং এগুলো নিয়ে কথা বলছি, বা এখানে যখন পড়বো তখন তো কিছু ছোট ছোট আছে না যে ভোকাবুলারি বা টার্মিনোলজি, এগুলো নিয়ে একটু কথা বলি। কথা বলার পরেই আমরা হয়তো এই ট্রেনিং কোর্সটাতে আমরা কি কি শিখবো এবং কতদিন লাগবে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো ছোট ছোট কিছু জিনিস বলি কেন আমরা এই কোর্সটাকে নিয়ে কাজ করছি, এবং এটাতে গতানুগতিক যে ধরনের ইথিক্যাল হ্যাকিং আছে বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করানো হয়, আমরা কিন্তু এর চেয়ে একটু ভিন্ন ট্র্যাকে পড়াশোনা করব। ভিন্ন ট্র্যাকে বলতে আমরা কিছু প্র্যাকটিক্যাল এগুলোতে করার চেষ্টা করব। আমরা কম বেশি সবাই লিনাক্সের সাথে পরিচিত, কিন্তু এই ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি কনসেপ্ট পড়তে গেলে আমাদেরকে আরেকটা লিনাক্স সম্পর্কে একটু ছোটখাটো বিষয়গুলো হলো অ্যাটলিস্ট জানতে হবে। যেমন ধরুন, আপনারা সবাই জানেন যে কালি লিনাক্স, আচ্ছা ঠিক স্যার। আছে? হুম। এটা ইউজ করার একটা কারণ হচ্ছে পেন টেস্টাররা বা ইথিক্যাল হ্যাকাররা বা রেড হ্যাট বলো, মানে ব্ল্যাক হ্যাট বলো, হোয়াইট হ্যাট বলো, যাই বলো না কেন, সব ধরনের হুম। হ্যাকাররা তাদের কাজের সাপেক্ষে কেউ ভালো কাজ ইউজ করে, কেউ খারাপ কাজে ইউজ করবে, হ্যাঁ, কিন্তু তারা ইউজ রাইট। করে কিন্তু এদের কালিনেস আর প্যারোটোস। এটা রাইট। উদ্দেশ্য একটাই, কারণ হুম। হচ্ছে এখানে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে যেমন লিনাক্স ইউজ করে, রেড হ্যাট লিনাক্স ইউজ করে আমরা কেন সিকিউরিটির জন্য, তাই না? মানে হুম। আমরা হুম। বলি যে হুম। এখানে সিকিউরিটিটা অনেক enhance। তেমনি কালি বা প্যারোট আমরা ইউজ করি এখানে, কারণ হচ্ছে এখানে বিল্ট ইন অসংখ্য টুলস দেওয়া আছে যেগুলো আসলে Right. ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি অ্যাসেসমেন্টের জন্য ইউজ করা হয়। ঠিক আছে? হুম। হুম। সো হুম। হুম। আমাদের এখানে পড়াশোনার উদ্দেশ্য হবে প্রথমে হচ্ছে কনসেপ্টটা জানা, আমি কাজটা কেন করছি বা কি কাজ Right. করতেছি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা এই 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 কাজের জন্য আমরা টুলস গুলো কিভাবে ইউজ করছি। হ্যাঁ, যারা প্রোগ্রামিং বা কোডিং বুঝে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ এটা যে ওখানে কিছু স্ক্রিপ্টও আছে। নট যে তাকে একদম দক্ষ কোডার হতে হবে, নট নেসেসারি, বাট তাকে অন্তত স্ক্রিপ্ট গুলো বোঝার জন্য হলেও কিছু বেসিক জ্ঞান থাকতে হবে, হ্যাঁ। তো সেগুলো আমরা হয়তো একদম শেষের দিকে হয়তো কিছু জিনিস পড়ার চেষ্টা করব। বাট নর্মালি আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই কাজগুলো কেন করছি এবং উদ্দেশ্য কি, এবং এগুলো করতে হলে আমরা কোন কোন টুলস গুলোকে ইউজ করব, ঠিক আছে, এবং এটার হুম। আউটপুটকে আমরা একটু বিচার বিশ্লেষণ করা, এটি হচ্ছে আপাতত মূল লক্ষ্য। তারপরে কিছু ছোট ছোট কথা বলে যায় যেটা না বললেই নয়। যেমন সে সাইবার সিকিউরিটি বলতে কি বোঝাচ্ছে। আমরা সবাই জানি সিকিউরিটি কি জিনিস। সাইবার সিকিউরিটি বলতে এটা বোঝানো হচ্ছে গ্লোবালি সবাই সবার সাথে কানেক্টেড। যেমন আমরা এখন আপনারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তাই না? তো আমরা কিন্তু সবাই একসাথে কানেক্টেড, সো একটা সাইবার স্পেস আমরা ইউজ করছি। তো সাইবার স্পেস এর মাধ্যমে, এটাকে আমরা অনেকেই ইন্টারনেট বলছি, So, ধরুন আমরা ইন্টারনেটই বলি। তো বলা হচ্ছে যেহেতু এখন আমরা ইন্টারনেট থ্রু সবাই সবার সাথে কানেক্টেড, নিশ্চয়ই কোনো কম্পিউটার, কোনো মেশিন, কোনো মোবাইল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কানেক্টেড। সো বলা হচ্ছে যখন আমরা এই ধরনের ডিভাইসে কানেক্টেড থাকবো, তখন এই যে কমিউনিকেশনটা হচ্ছে বা যে ডেটাগুলো একে অপরের সাথে ট্রান্সফার করছি, সেগুলো সিকিউর করার জন্য যে প্রসেস বা কনসেপ্ট, সেটাকে আমরা আসলে সাইবার সিকিউরিটি বলছি, আর নাথিং এলস। এটা খুবই সহজ বিষয়। সো বিষয়টা যতটা সহজ যে সিকিউর করাটা করতে চাচ্ছি, এটা বলে ফেলাটা খুব সহজ, কিন্তু এই সিকিউর করতে গেলে আপনাকে অনেক কিছু চিন্তা করতে হয়। যেমন আমরা বলছি যে আসলে কোন জিনিসগুলো আমরা সিকিউর করব, এরকম কিছু আলোচনা হয় অনেক অনেক সময়, যে মানে কোন জিনিসগুলো সিকিউর করতে যাচ্ছি। তো আমরা বলি কি, যেটা হাইলি কনফিডেন্সিয়াল, এরকম বলা হয়, সবাই বলবে না হাইলি কনফিডেন্সিয়াল যে ডেটাগুলো, যেটা সেন্সিটিভ ডেটাগুলো, এগুলো হয়তো আপনি কি প্রোটেক্ট করার চেষ্টা করবেন। কিন্তু আহ এই সেন্সিটিভ ডেটা বা হাইলি কনফিডেন্সিয়াল বলতে আসলে কি বুঝি সেটাই অনেকে বুঝি না। সে ধরুন আমরা নর্মালি যেটা হয় কি, আমাদের অনেক সময় মোবাইল মোবাইল চুরি হয়, তাই না? আমাদের বাংলাদেশে বেশি হয়। হুম। তো আমরা গুলিস্তানের মোড়ে গেলে বা পটুয়ার ব্রিজ গুলোতে যদি পিপল থাকে, তখন কিন্তু কোন সময় যে আমার পিক পকেট হয়ে গেছে আমরা বলতে পারি না। কিন্তু আমরা অনেকে মনে করি এটা কোনো ব্যাপার না, একটা মোবাইল একটু চুরি হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু
বলা হয় এই মোবাইলে চুরি হলে আপনার মোবাইলটা চলে গেল, এটা ব্যাপার না। বাট এখানে কিন্তু আপনার অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে, থাকে না? যেমন ধরুন, আমরা সবচেয়ে বেশি যেটা করি, আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে অটো লগ ইন করে রাখি, রাইট? যেমন এটা ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। তারপর ধরুন আছে না, আবার ইমেল গুলো হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সবাই আলাদা দৃষ্টিতে যদি মনে হয় আমার একটা মোবাইল চুরি গেছে, যদি ওই চিন্তা করি, এবং এটা কোনো ব্যাপার না, তাহলে হচ্ছে এর চেয়ে বড় ভুল আর হতে পারে না, কারণ আপনার অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন এই মোবাইলের সাথেও চুরি হয়ে গেছে। সো হাইলি প্রোটেক্টেড ডেটা, বা আমরা যদি বলি যে ইনফরমেশন, যে সেন্সিটিভ ইনফরমেশন, সেগুলোতে বলতে গেলে এখানের মধ্যেও আছে। তো সবাই যদি মনে করে আমার একটা ডয়ের একটা কাগজ ছিল, ওই কাগজটা তালাবদ্ধ আছে, বাট ওই তালাটা ভেঙে কেউ নিয়ে গেল, তার মানে হচ্ছে আমার অনেক কিছু চুরি হয়ে গেল। এটা হচ্ছেও কিন্তু এই যে মোবাইল পিক পকেট হওয়া, এটা কিন্তু অনেক খারাপ জিনিস। কারণ এই যে একটু আগে ব্যাখ্যা করলাম যে আমরা এখানে সব কিছুতেই অটো লগ ইন করে রাখি। আমাকে একটা ইমেল অ্যাপ্লিকেশন আছে, এটা ক্লিক করলে আমার জিমেল খুলছে। আমার একটা ফেসবুক অ্যাপ আছে, আমি এটা ক্লিক করলে ফেসবুকে ঢুকে যাচ্ছে। তারপর হচ্ছে আমার এখানে কিন্তু কোনো সিকিউরিটি নেই, কারণ আমি মনে করছি এটা আমার কাছেই আছে। কিন্তু একজন চোরের কাছে যখন এটা যাবে, তখন কিন্তু সেটাকে যথেষ্ট পরিমাণে অ্যাবিউজ করতে পারবে, কখনো সে পজিটিভলি এটাকে ইউজ করবে না। সো এগুলো সেন্সিটিভ ডেটা। সো বলা হচ্ছে ইভেনচুয়ালি যদি এটা এরকম হয়, তাহলে বুঝতে হবে যখন আমরা ইন্টারনেটে যখন আমি অ্যাক্সেস করছি, সেটা ওয়াইফাই থ্রু হোক, সেটা ব্রডব্যান্ড কানেকশন থ্রু হোক, আমি কতটুকু সিকিউর, আমার ডেটাগুলো কতটুকু সিকিউর, সেগুলো আমাকে জানতে হবে। এবং সিকিউর করতে হলে কি কি কাজ করতে হবে, সেগুলো আসলে আমরা সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং এই জায়গাগুলোতে শিখবো। ওকে, আর একটা জি স্যার। সহজ একটা বিষয় বলি। ধরুন আমি আপনাদেরকে একটা লিঙ্ক পাঠিয়েছি, যেখানে আপনার নাম, আপনার একটা মোবাইল নাম্বার আছে, তাই না? তার মানে হচ্ছে এটাকে আমি কি করলাম, এটা দিয়ে আমি একটা কিছু তথ্য আপনার কাছ থেকে সংগ্রহ করেছি, রাইট? তিনটা ইনফরমেশন অ্যাটলিস্ট আমি সংগ্রহ করেছি: আপনার মোবাইল নাম্বার, জি আপনার স্যার। ইমেল অ্যাড্রেস এবং আপনার নাম। ইভেন্চুয়াল অনেক ক্ষেত্রে আপনার জি ডেজিগনেশনও স্যার। কালেক্ট করেছি। এখন ধরুন এটা জি নিশ্চয়ই আমি স্যার। কোথাও না কোথাও রেখেছি। এখন ধরুন দেখা গেল কি এটা যদি কোনো কারণে কি হয়, পাবলিক হয়ে যায়, তাহলে কি হবে? এটা এরকম হবে, যারা মার্কেটিং পিপল, তারা আপনাকে দুদিন পর পর বিরক্ত করবে। আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যদি আমার অজান্তে অনেক জায়গায় পাবলিক হওয়া, সেটাও কিন্তু এক ধরনের কি, সিকিউরিটি ব্রিচ হওয়া। সো বলা হচ্ছে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমি কোন ডেটাগুলোকে সিকিউর করব এবং সেগুলো কি ধরনের ডেটা হবে। যেমন ধরুন হচ্ছে একটা ক্রেডিট কার্ড ইনফরমেশন। ধর আমি আমি আমার ক্রেডিট কার্ডের বর্তমান অবস্থা জানতে চাচ্ছি, তাকে কতটুকু আছে অ্যামাউন্ট, বা এখানে আমি কতটুকু আর এক্সপ্যান্ড করতে পারবো, এরকম আছে না, এক্সপেন্স করতে পারবো, এরকম আছে না? যদি জানতে চাই, তখন আমার কাছে কি কোয়েরি করে কাস্টমার কেয়ার থেকে। আমাদের বাংলাদেশে যেটা করে সেটা হচ্ছে তিনটা ইনফরমেশন একদম কমন। এটা হচ্ছে এই আপনি যে নাম্বার থেকে কল করেছেন, এটা কি লিস্টেড, মানে এইভাবে, মানে অর্থাৎ আমি যে নাম্বারটাকে তাকে কল করেছি সেটা এখানে, সেটাতে ক্রেডিট কার্ডের সাথে কানেক্টেড কিনা। দ্বিতীয়ত আচ্ছা যেটা আচ্ছা। জানতে চাই সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ। তৃতীয়ত জানতে রাইট। চাই হচ্ছে আপনার মাতার নাম কি বা মায়ের নাম কি। ঠিক আছে? ধরুন কোনো কারণে আপনার একটা ক্রেডিট কার্ড হারালো, আর এই ইনফরমেশন গুলো তারা কোন একটা মেডিকেল থেকে, মেডিকেলে হেলথ ইনফরমেশন আছে না, আমরা যে বিভিন্ন জায়গায় মেডিকেলে অ্যাডমিট হই, ওর হেলথ ইনফরমেশনে পাইলো। এখন এখানে একটা জিনিস পাইলো কি কমন, হচ্ছে একটা ফোন নাম্বার। অর্থাৎ মেডিকেল ইনফরমেশন, হেলথ ইনফরমেশন, একটা ফোন নাম্বার আছে। আর ক্রেডিট কার্ডের ইনফরমেশনের সাথেও মনে করলেন এটা কোনোভাবে ট্যাগ করানো গেল। সো বলা হচ্ছে আপাত দৃষ্টিতে যে ইনফরমেশন গুলো আমার কাছে সিকিউর মনে হচ্ছে না, সেগুলো সিকিউর, যার কারণে এই ধরনের ইনফরমেশন গুলোকে আমাকে কি করতে হয়, হাইলি সেন্সিটিভ ইনফরমেশন হিসেবে, প্রটেক্টেড ডেটা হিসেবে আমাকে সিকিউর করতে হয়। সো ছোট ছোট যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি, সেগুলোকে আমাকে সিকিউর করতে হচ্ছে, তাই না? সো জি সামনে যাই, তাহলে আমরা আরেকটু বুঝবো যে আমরা জাস্ট কেন এগুলো করতে চাচ্ছি। এরপর আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো বলি যে আমরা যেগুলোকে সিকিউর করতে চাই সেগুলোকে নর্মালি আমরা কি নামে অভিহিত করছি। সেগুলোকে আমরা অভিহিত করছি ডেটা বা ইনফরমেশন হিসেবে। সো ডেটা, ইনফরমেশন, এগুলোকে আমরা সিকিউরিটির ভাষায় কিন্তু অন্যভাবে ডিফাইন করি। বলা হচ্ছে ডেটাকে বলছে আমরা কোন একটা ফ্যাক্ট বা কোন একটা ঘটনা,
আর ইনফরমেশন বলতে তখন আমরা এটাকে বলছি এই ঘটনার যে কার্যকারণগুলো, এটা কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, কোন ওয়েতে ঘটেছে, এই যে বিশদ বিবরণ, সেটাকে আমরা বলছি ইনফরমেশন। যা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা এগুলো টার্মিনোলজি গুলো ইউজ করবো এখানকার ভাষায় আমাদের মতো করে। স্টেট অফ ডেটা, এই যে ডেটা নিয়ে যেহেতু আমাকে বলা হচ্ছে যাই করি না কেন আমাকে তথ্যকে কি করতে হচ্ছে, সিকিউর করতে হচ্ছে, সেক্ষেত্রে এই ডেটার অবস্থানগুলো আমাকে বুঝতে হবে। তো আমরা খুব দ্রুত যাব, কারণ এগুলো আমরা অনেকেই জানি। ডেটার বেসিক্যালি দুটো অবস্থান আছে। সেটা আমরা নেটওয়ার্ক প্রফেশনাল হই, প্রোগ্রামার হই, যারাই হই না কেন আমাদের এই জিনিসটা জানতে হয়। স্টেট অফ ডেটা বলতে আসলে আমাদেরকে দু ধরনের অবস্থান বেসিক্যালি আমরা চিন্তা করি। একটা হচ্ছে যেটা আমরা ইউজ করছি বর্তমানে বা যেটা ইউজ হচ্ছে, আর একটা হচ্ছে যেটা এখন কি হচ্ছে না, ইউজ হচ্ছে না। তো ইউজ হচ্ছে বলতে এটা বোঝানো হচ্ছে যেটাকে আমরা ট্রান্সমিট করছি নেটওয়ার্কের মাধ্যমে, বা এটাকে নিয়ে আমি কাজ করছি। যেমন আমরা অনেক সময় এটাকে ডেটা ইন ইউজ, এটাকে আমরা ডেটা ইন মোশনও বলি, অথবা ডেটা ইন ট্রান্সমিটও বলি। অর্থাৎ যে যেটাকে নিয়ে অলরেডি আমরা কাজ করছি, সেটাকে আমরা হয়তো কোথাও ট্রান্সফার করছি, বা এটাকে কোথাও রিসিভ করছি, বা তার মানে হচ্ছে চলমান, এটা চলছে, এটাকে নিয়ে কাজ করছি, এটাকে আমরা ডেটা ইন মোশন, ডেটা ইন ট্রানজিট, ডেটা ইন ইউজ এভাবে বলতে পারি। আরেক ধরনের ডেটা হয় যেগুলো আমাদের জন্য হাইলি কনফিডেন্সিয়াল, কিন্তু এটা কালে ভদ্রে আমরা এগুলোকে ইউজ করি। যেমন এই যে যে ডেটাগুলো একটু আগে বলেছেন, যে দুই তিনটা এক্সাম্পল দিয়েছি, হেলথ ইনফরমেশন, তারপর হচ্ছে আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন, যেটা ওদের ওখানে স্টোর হয়ে আছে, এগুলো কিন্তু কালে ভদ্রে আমরা ইউজ করি, আমরা সবসময় এগুলোকে নিয়ে নাড়াচাড়া করি না। তো এই ধরনের ডেটাগুলোকে আমরা বলি ডেটা ইন রেস্ট, যেগুলো বর্তমানে ইউজ করছি না, সেগুলোকে আমরা বলছি ডেটা ইন রেস্ট। তার মানে হচ্ছে এখন যদি কেউ বলি ডেটা যেগুলো নিয়ে আমরা কাজ করছি ওগুলোকে সিকিউর করলেই হবে, অনলি সেগুলোকে সিকিউর করার আমার কাজ, এটা কি ট্রু? তাহলে ডেটা অ্যাট রেস্ট যেটা বলছি সেটা হচ্ছে এরকম, যেগুলোকে আমার কিন্তু অতি গুরুত্বপূর্ণ বলে আমি রেখে দিয়েছি, না হলে আমি রিসাইকেল করে ফেলতাম, রাইট? যেহেতু আমি করি নাই, তার মনে হচ্ছে এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তার মানে এগুলোকেও আমাকে কি করতে হবে, প্রোটেক্টেড করতে হবে। আদারওয়াইজ ইনফরমেশন গুলো পাবলিক হলে, সেটা ইন্ডিভিজুয়ালি, সেটা অর্গানাইজেশন লেভেলে, বা পার্সোনাল হ্যারাসমেন্ট যেটাই বলেন না কেন, এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। ডেটা ব্রিজ, ডেটা ব্রিজ বলতে কি বুঝি? ডেটা ব্রিজ বলতে হচ্ছে এটা বোঝানো হয়, যেটা সবচেয়ে বহুল ব্যবহৃত টার্ম আমাদের সিকিউরিটির ক্ষেত্রে। সেটা বলা হচ্ছে যে আপনি আপনার অতি গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ ইনফরমেশন গুলো আপনার অজান্তে আনঅথরাইজড কেউ এগুলোকে অ্যাক্সেস করেছে, বা এগুলোকে পাবলিক করে দিয়েছে। তো এটাকে আমরা বলি ডেটা ব্রিজ। ডেটা ব্রিজ কিন্তু অনেকভাবে হয়, আমরা কিন্তু প্রতিনিয়ত ডেটা ব্রিজ নিজের কারণেই করছি। যেমন আমিও করি আসলে অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে। সেটা হচ্ছে যেমন আমি সার্টিফাইড হইলাম, আমি সার্টিফিকেটটা তুলে দিলাম, ওখানে কিন্তু একটা সার্টিফিকেট সিকিউর নাম্বার থাকে কিন্তু, তাই না? প্রত্যেকটা সার্টিফিকেট একটা ইন্ডিভিজুয়াল নাম্বার থাকে, তার এক্সপায়ার ডেট থাকে। হ্যাঁ, সে কবে আপনি সার্টিফাইড হয়েছেন সেই ইনফরমেশন থাকে। তো এগুলো কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল করার কোনো কারণ নাই, কিন্তু আমরা আহ, মানে আমিও করি মাঝে মাঝে, এটা ভেরি ফ্যাক্ট। তো সেই জন্য বললাম আহ, যে আমরা নিজেরাই করি অ্যাকচুয়ালি। কিন্তু এর বাইরেও আমরা অনেক ক্ষেত্রেই অনেক ধরনের কাজ করি। যেমন ধরুন আমার ইমেলটা, এই যে আমি বারবার চিন্তা করি যে আমার কাছে এত আননোন মেল কেন আসে, এগুলো তো আসার কথা না, আমার মেলটা কই পেয়েছে। যেমন ধরুন আমরা আহ, মানে যতই জ্ঞানী গুণী হই না কেন, আমরা এটা চিন্তা করি যে সামনের দিনটা আমার কেমন যাবে, যেতে পারে, আছে না? বিশেষ করে হরোস্কোপ বা এই ধরনের জিনিসগুলো আছে, তাই না? আমার মনে হয় আমার কাছে, যখন আমরা একটা গ্রোয়িং এজে থাকি তখন কিন্তু এই জিনিসটা বেশি করি, আমার দিনটা কেমন যাবে একটু দেখে নিই, বা সামনের দিনগুলো কেমন যেতে পারে, আছে না? তো আমরা কিন্তু তখন কি করি, এই ধরনের সাইট গুলোতে যাই, আমার কিন্তু ইমেল অ্যাড্রেস যেখান থেকে আমি প্রতিনিয়ত কিছু ইনফরমেশন পাবো, এটা চিন্তা করে কি করি, এটা ওখানে দিয়ে দিই, দিই না? তারপর অনেকগুলো জায়গা আছে যে আমরা যেহেতু যারা পড়াশোনা করি, তারা অনেক চিন্তা করি কি যে এই ধরনের একটা সাইট আছে যেখানে হয়তো এই ধরনের সিকিউরিটি রিলেটেড বা এই ধরনের পড়াশোনা গুলো আছে এখানে। আমরা তখন কি করি, ওখানে করতে গেলে আমাদের কি করে, সাইন আপ করো, এটসেট্রা করো, ওই করো সে করো, আর অনেক কিছু করে, তাই না? আমাদের ইনফরমেশন গুলো নেয়, আমি কোথায় আছি সেটা জানতে চাই, চাই তো। সো মোস্ট লাইকলি যে এটা, যে সব ধরনের সাইটে যে এটা আসলে ক্যাপচার করে বা এগুলো অ্যাবিউজ করে তা না, বাট ম্যাক্সিমামই কিন্তু এটাকে অ্যাবিউজ করে। কারণ হচ্ছে তথ্যের মূল্য সবচেয়ে বেশি, এটা জানি তো নিশ্চয়ই, নাকি? জানি তো নাকি?
মানুষ জি বলে স্যার। সোনা দানা এগুলোর জন্য অনেক দামি, আসলে তা না, তথ্যটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং তথ্য বেচা কেনা হয় এবং অনেক অনেক প্রাইস দিয়ে সেটা কিনে অনেকে। ঠিক আছে, যেমন এক্সাম্পল, আহ আমার আমার একটা ফ্রেন্ড আছে, সে অ্যামাজনে মার্কেটিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন বা যাই করেন, সে মার্কেটিং করে। তো সে একদিন হঠাৎ করে আমার কাছে জানতে চাইলো, ভাই তুই কি আমাকে ইউকে বা কানাডাতে থাকি এরকম পার্সন গুলার 100 থেকে 150 ইমেল অ্যাড্রেস দিতে পারবি? তো আমি চিন্তা করলাম, ভাই এটা কি কাজে আসবে তার। পরে আমি চিন্তা করলাম, এটা নিশ্চয়ই অনেক উদ্দেশ্য আছে, কারণ সে যখন একবার না দুই তিনবার করে বললো আমাকে, তখন আমি চিন্তা করলাম এটা কোন ইস্যুস আছে। তখন চিন্তা করলাম, দেখলো সে কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করে যেগুলো আসলে শুধুমাত্র ওই বেসড, ওই এরিয়া বেসড ইউজারদের জন্য, এবং সে যদি ওই ওই ইউজার গুলোকে রিচ করতে পারে, সে যদি 100 জনকে পাঠায়, সে চিন্তা করলো আমি একজনের কাছে হতে এই প্রোডাক্টটা সেল করতে পারবো। ঠিক আছে, তার মানে হচ্ছে কি, তথ্যের কেনাই বাছাই সবচেয়ে বেশি হয় পৃথিবীতে, কারণ তথ্যের জোরে কিন্তু হয়। যেমন একটা এক্সাম্পল দিছে, পাবলিক যদি হয়ে যায়, আহ, একটু ডিপে যাচ্ছি, যেটা ব্রিজ হলে কি হয়, বা এরকমও চিন্তা আর একটু সহজ করি, দুইটা কম্পিটিটর মার্কেট আছে, দুইটা কোম্পানি আছে। একটা কোম্পানি দেখা যায় গেলো যে টাকা দিয়ে যে প্রোডাক্ট বা যে কাস্টমারের কাছে সেল করে, অন্য কোম্পানি যদি এই কোম্পানির কাস্টমার লিস্টটা পেয়ে যায় যে কোনো ভাবেই, তাহলে সে কি করতে পারে বলেন তো? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না কাস্টমার লিস্ট চলে গেছে, কি হয়েছে, একটা লিস্টই তো গেছে, কিন্তু এই লিস্ট দিয়ে সে কিন্তু পুরো কোম্পানিকে কিন্তু কি করে ফেলতে পারে, বসিয়ে দাম শেষ ফেলতে পারে। করতে পারি। তো খুবই সিম্পল। সো এগুলোকে একবারে আমরা ডেটা ব্রিজ বলছি, হ্যাঁ। সো অর্থাৎ আবার অজান্তে আবার কিছু ইনফরমেশন কারো কাছে চলে যাওয়া, যেটা আসলে পুরো একটা কোম্পানি, আমার পার্সোনাল লাইফ, সবকিছুতে আসলে কি করতে, একটা অ্যাট রিস্কে ফেলতে পারে। ঠিক আছে, এটাকে আমরা ডেটা ব্রিজ বলছি।